সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা এবং স্বাগতম। গাইবান্ধা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি কাশিফিয়া বেগম, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান। কেমন আছো তোমরা? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আচ্ছা, আজকে তোমাদের আমি জীববিজ্ঞানের 4th অধ্যায়ের সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। দেখো, আমি একটা বোর্ডে চিত্র আঁকিয়েছি, তোমরা খেয়াল করো যে গাছের মূল থেকে কি যায়? পানি যায়, তাই না? আর পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। বায়ুমণ্ডল থেকে আসে কার্বন ডাই অক্সাইড এবং সূর্য থেকে কি পায়? আলো। তোমরা কি বলতে পারবে সালোক সংশ্লেষণের উপাদান কয়টি? সালোক সংশ্লেষণের উপাদান হলো 4টি। কি কি? আলো, ক্লোরোফিল, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এই 4টা উপাদান মিলে কি তৈরি করে? শর্করা তৈরি করে। আমরা একটু তাহলে কি দেখব? সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা দেখব। দেখো, কয় অণু কার্বন ডাই অক্সাইড থাকে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি এবং কিসের উপস্থিতিতে? আলো, ক্লোরোফিল। কি তৈরি করবে? 1 অণু গ্লুকোজ C6H12O6, 6 অণু পানি, 6 অণু অক্সিজেন তৈরি করবে। এই যে অক্সিজেনটা আমরা পেলাম, এই অক্সিজেনটাই কিন্তু উদ্ভিদ কি করে? ত্যাগ করে, যেটা আমরা গ্রহণ করি। দেখো, এটি একটি হলো জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি? জারণ বিজারণ বিক্রিয়া। এখানে হচ্ছে পানি কি হয়? পানি জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। আচ্ছা শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণটা কোথায় ঘটে জানো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে হচ্ছে পাতার মেসোফিল টিস্যুতে। যেখানে কি থাকে? পাতায় অনেকগুলো কি থাকে? পত্র, রন্ধ্র বা স্টোমাটা থাকে। তোমরা স্টোমাটা দেখেছো? কখনো দেখো নাই? দেখো, একটু চিত্রটা খেয়াল করো স্টোমাটার। হলো স্টোমাটা, এটা হলো পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই দুই পাশে এটা হলো গার্ড সেল। গার্ড সেল আর এটা হলো কোষ। এই স্টোমাটার মাধ্যমে কি হয়? স্টোমাটার মাধ্যমে হচ্ছে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পাতায় প্রবেশ করে এবং কি করে? শর্করা জাতীয় খাবার তৈরি করে। এবার দেখো সালোক সংশ্লেষণের পর্যায়। সালোক সংশ্লেষণের এই পর্যায় 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান দুটি পর্যায়ে ভাগ করেন। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হলো আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। আমরা এখন আলোক নির্ভর পর্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা বন্ধুরা, বলতে পারবে আলোক নির্ভর পর্যায়ে কি কি উৎপন্ন হয়? আলোক নির্ভর পর্যায়, এই পর্যায়ে দেখো কি কি ঘটনাগুলো ঘটে এবং কি কি উৎপন্ন হয়, এই জিনিসটা আমরা দেখব। চিত্র একটু খেয়াল করি।
দেখো পাতায় কি থাকে, মূলের সাহায্যে আমরা এর আগে দেখতে পেলাম পাতায় কি থাকে, পানি থাকে, তাই না? এই পাতায় যে পানিটা থাকে এই পানি কি হয়, ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে, প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে আর অক্সিজেন নির্গমন করে। আচ্ছা, বা অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, এই প্রোটন আবার পাতায় অবস্থিত কি করবে, পাতায় অবস্থিত, পাতায় থাকে NADP, পাতায় থাকে এই NADP প্রোটন কি করবে, NADP কে বিজারিত করে কি তৈরি করবে, NADPH2 তৈরি করবে। আর এই যে পানি থেকে যে ইলেকট্রনটা ভেঙে গেল, এই ইলেকট্রন ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কি তৈরি করবে, ATP তৈরি করবে। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে দুইটা জিনিস পেলাম, একটা হলো NADPH2 এবং আরেকটা হলো ATP। আচ্ছা, এখন একটা বিষয় আছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশনটা আসলে কি? ফটোফসফোরাইলেশন হচ্ছে ক্লোরোফিল অণু, ক্লোরোফিল পাতায় কি থাকে, ক্লোরোফিল অণু থাকে, তাই না? ক্লোরোফিল অণু কি করে, আলোক রশ্মির, এই আলোক রশ্মির ফোটন কণা শোষণ করে, শোষণকৃত ফোটন থেকে আবার কি করে, শক্তি সঞ্চয় করে ADP এবং অজৈব ফসফেট মিলিত হয়ে কি তৈরি করে, ATP তৈরি করে। এই প্রক্রিয়াটা আমি একটু তোমাদের আরো একটু ডিটেলস করে দেখাই, তাহলে বুঝতে পারবা সেটা যে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে কিভাবে ATP তৈরি হয়। দেখো ADP প্লাস ইনঅর্গানিক ফসফেট, PI-তে কি অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট কি তৈরি করে, কিসের উপস্থিতিতে, আলো, ক্লোরোফিল, ATP। তাহলে বলা যায় ফটোফসফোরাইলেশনটা কি, আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ADP এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে কি তৈরি করে, ATP। এই ATP তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর আমরা একটু আগে দেখলাম যে কি পানি ভেঙে কি তৈরি হয়েছিল, পানি ভেঙে তৈরি হয়েছিল প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে অক্সিজেন। তাহলে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ভেঙে প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়, ফটোলাইসিস। তাহলে তোমরা ফটোফসফোরাইলেশন এবং ফটোলাইসিস বিষয়টা বুঝতে পারলে। ফটোফসফোরাইলেশন হচ্ছে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ADP ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে কি তৈরি করে, ATP তৈরি করে। এই প্রক্রিয়াটা হলো ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে ফসফেট, অ্যাডেনোসাইনের সাথে ফসফেট যুক্ত হওয়া। আচ্ছা, এখানে পানি ভেঙে কি হলো, প্রোটন, ইলেকট্রন এবং অক্সিজেন উৎপন্ন করলো। এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ফটোলাইসিস। আচ্ছা, এই যে তোমার ATP এবং আলোক নির্ভর পর্যায়ে কি তৈরি হলো, ATP তৈরি হলো এবং NADPH2 তৈরি হলো, তাই না? এই NADPH2 আর ATP কে কি বলা হয় জানো, আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলিটারি পাওয়ার বলা হয়। কেন অ্যাসিমিলিটারি বা আত্তীকরণ শক্তি বলা হয় ATP কে, NADPH2 কে? কারণ পরবর্তীতে আলো নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে ATP এবং NADPH2 এর সহায়তায় কি তৈরি হবে, শর্করা তৈরি হবে। এবার আমরা তাহলে কি দেখব, এবার দেখব অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি ঘটবে, এখানে প্রত্যক্ষ বা সরাসরি আলোর প্রয়োজন পড়ে না।
আলোক পর্যায়ে উৎপন্ন হচ্ছে এটিপি আর এনএডিপি দুটো কাজে লাগিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি করবে। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ আছে। কয়টা? 3টা গতিপথ কি কি? এক নম্বর হচ্ছে C3 চক্র, যাকে বলে কি ক্যালভিন চক্র। 2 নম্বর হচ্ছে C4 চক্র, যাকে বলে হ্যাক্স এবং স্লাগস চক্র। 3 নম্বর হচ্ছে CAM ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এই 3টা গতিপথের মাধ্যমে কি তৈরি হয়? কার্বন বিজারণের মাধ্যমে। এই কার্বন বিজারণের 3টা গতিপথের মাধ্যমে কি তৈরি হয়? শর্করা তৈরি হয়। তো তোমাদের বইয়ে মোটামুটি C3 চক্র এবং C4 চক্রটা একটু দেয়া আছে। CM চক্রটা তোমরা পরবর্তীতে উপরের ক্লাসে শিখতে পারবে। এখন তোমরা C3 চক্র নিয়ে আমার সাথে আসো, দেখি C3 চক্র নিয়ে আলোচনা করি। C3 চক্র তাতে কি ঘটে দেখো, এখানে তোমাদের বইয়ে চক্রটা ডিটেলস দেওয়া নেই, আমি তোমাদের চক্রাকারে জিনিসটা একটু বুঝিয়ে দিই। দেখো পাতায় কি থাকে? রাইবোলোজ, পাস ডাইফসফেট, যে পাতায় থাকে। এর সাথে বায়ুমণ্ডল থেকে কি যুক্ত হবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত। এই রাইবোলোজ 1,5 ডাইফসফেট আবার কয় কার্বন বিশিষ্ট? একটু খেয়াল করো, 5 কার্বন বিশিষ্ট। এই রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করবে? অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিড, এটা আবার কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এই অস্থায়ী কিটো অ্যাসিডটা আবার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। ভেঙে কি তৈরি করবে? 3-ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিন্তু কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। কিন্তু আমাদের কিটো অ্যাসিডে ছিল কয়টা কার্বন? 6টা কার্বন। তাহলে এখানে কয় অণু হবে? 6 কার্বন মিলাইতে গেলে 2 অণু। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। এটাকে সংক্ষেপে বলা হয় 3PGA। এটি হচ্ছে এই C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এই জন্য একে C3 চক্র বা C3 গতিপথ বলা হয়। এখন দেখো এই D অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে কি তৈরি করবে? গ্লিসারল ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। অ্যাসিটন ফসফেট।
দেখো 3-ফসফোগ্লিসালডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটাল ফসফেট, এটা 3 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট। দেখো তাহলে মিলছে, প্রথমে 5টা ছিল, এরপরে 6টা কার্বন হলো, কার্বন ডাইঅক্সাইড মিলিত হওয়ার ফলে 6টা। এরপরে দেখো এখানে 2 অণুর ক্ষেত্রে 6টা হলো, আবার এখানে 3টা 6টা কার্বন, কিন্তু এ পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এরপর দেখো কি হবে, এরপরে কি হবে, এই 3-ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটাল ফসফেট একদিকে কি তৈরি করবে, আবার রাইবোজ 1,5 ডাইফসফেট, আর একদিকে তৈরি করবে শর্করা বা গ্লুকোজ C6H12O6। কিন্তু দেখো একটু খেয়াল করো, এখন তোমাদের মনে হবে ম্যাডাম এখানে তো টোটাল হলো 11টা, রাইবোজ 1,5 ডাইফসফেট 5টা কার্বন, আর এখানে গ্লুকোজের ক্ষেত্রে হলো 6টা, তাহলে টোটাল তো থাকার কথা ছিল 6টা, সেখানে কেন 11টা হলো, তাহলে বাকি আর 5টা কোথায় গেল? দেখো একটু খেয়াল করো, একটা জিনিস তোমরা মনে রাখবা যে এক অণু গ্লুকোজ তৈরি করতে এই C3 চক্রটাকে 6 বার ঘুরতে হয়, কারণ এক অণু একবার ঘুরতে গিয়ে প্রথমে একটা করে কার্বন স্টোর করবে, আর বাকি 5টা যাবে এখানে রাইবোজ 1,5 ডাইফসফেটের এখানে। তাহলে একটা করে কার্বন যদি এখানে স্টোর হয়, তাহলে কয়বার ঘুরতে হবে? এই C3 চক্রটাকে 6 বার ঘুরতে হবে, তখন হবে কি 6টা কার্বন এখানে স্টোরে C6H12O6 তৈরি করবে। বুঝতে পারলে চক্রটা? আচ্ছা, এই C3 চক্রের উদ্ভিদগুলো তোমরা জানো কি কি? C3 চক্রে কি কি উদ্ভিদগুলো আছে? এই উদ্ভিদগুলো হলো আলু, আখ, তারপর তোমার কাস্টল জাতীয় উদ্ভিদ, তারপর ধান, সিম, এগুলোতে তোমার এই C3 সার্কেলটা হয় এসব উদ্ভিদে। আচ্ছা, প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট বলেই একে C4 চক্র বলা হয়। তাহলে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই C4 চক্রের উদ্ভিদগুলো কি কি? C4 চক্রের উদ্ভিদগুলো হচ্ছে তোমার আখ, ভুট্টা, ঘাস, অ্যামারান্থাস, এগুলো হলো C4 চক্রের উদ্ভিদ। তাহলে শিক্ষার্থীরা তোমরা আরো ডিটেলস এটা বইয়ের সঙ্গে মিলিয়ে আরো সুন্দর করে পড়বে, এবং C3 C4 কোন উদ্ভিদগুলো আসলে সালোক সংশ্লেষণ বেশি, কার ক্ষমতা বেশি, এগুলো দেখবে। তারপর তোমরা আরো খেয়াল করবে ফটোলাইসিস, ফটোফসফোরাইলেশন, এই জিনিসগুলো খেয়াল করবে, ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।